দেখো, ভিসকোসিটি বা তরলের সান্দ্রতা কিংবা বায়ু বা গ্যাসেরও সান্দ্রতা অর্থাৎ প্রবাহীর সান্দ্রতা বিষয়টি আমরা আলোচনা করছি। মধু, গ্লিসারিন, এই যে ঘন তরল পদার্থগুলো, এগুলো খুব ধীর গতিতে গতিশীল হয়, প্রবাহিত হয়, খুব আস্তে আস্তে গড়িয়ে চলে। কিন্তু জল বা অ্যালকোহল বা পেট্রোল কিংবা কেরোসিন এই জাতীয় আবার তরলগুলো দ্রুত গতিতে প্রবাহিত হয়। তা এর থেকে বোঝা যায় কি না, প্রত্যেক তরলের মধ্যে একটা আভ্যন্তরীণ রোধ মানে বাধা বল তথা ঘর্ষণ বল ক্রিয়া করে, যার ফলে এইরকম তরলের প্রবাহ বিভিন্নতা হয়। এই যে আভ্যন্তরীণ রোধ তথা ঘর্ষণ বল, এটাই কিন্তু এর হচ্ছে সান্দ্রতা, তরলের সান্দ্রতা। তরল ধীর গতিতে যদি আস্তে আস্তে চলে অর্থাৎ প্রবাহিত হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে বেশি সান্দ্র। যে তরল আস্তে আস্তে গড়িয়ে পড়ে, প্রবাহিত হয়, তাকে বলছি আমরা কি বেশি সান্দ্র। আর যে তরল দ্রুত গতিতে প্রবাহিত হয়, অর্থাৎ খুব তাড়াতাড়ি গতিশীল হয়, বেশি গতিতে, সেই তরলটাকে বলা হচ্ছে কম সান্দ্র। তাহলে বেশি সান্দ্রের তরল ধীর গতিতে গড়িয়ে চলে, আর দ্রুত গতির তরল হচ্ছে কম সান্দ্র, বা হচ্ছে যাকে বলেছে কম সান্দ্র তরলটি কি হচ্ছে না দ্রুত গতিতে গড়িয়ে চলে। তো আমরা এখানে এক্সাম্পল দিয়ে বিষয়টি বোঝাবার চেষ্টা করেছি। দেখো, মধু, গ্লিসারিন প্রভৃতি তরল ধীর গতিতে প্রবাহিত হয়, কিন্তু জল, পেট্রোল, ইথাইল অ্যালকোহল ইত্যাদি প্রভৃতি তরল দ্রুত বেগে প্রবাহিত হয়। এতে স্পষ্ট বোঝা যায় যে প্রত্যেক তরলের ক্ষেত্রে একটি অভ্যন্তরীণ রোধ তথা বাধা বা বা ঘর্ষণ বল ক্রিয়া করে থাকে, যাকে তরলের সান্দ্রতা বলে। আর তরল ধীর গতিতে প্রবাহিত হলে সেই তরলটির বেশি সান্দ্র, এবং দ্রুত গতিতে প্রবাহিত হলে সেই তরলটি কম সান্দ্র। সান্দ্রতা তাহলে সংজ্ঞা বা ডেফাইন আমরা কি আসতে পারি না, দেখো, তরল যে একটা প্রবাহিত হচ্ছে সেখানে অনেকগুলো তরল স্তর থাকে। সেই পাশাপাশি তরল স্তর কি হয় না, তাদের মধ্যে বেগেরও পার্থক্য আছে। সেই বেগের পার্থক্য যখনই থাকে, সেই পার্থক্যটা কেন হয় না, একটা তরলের সঙ্গে আরেকটা তরলের কি হয় না, স্তরের মধ্যে ঘর্ষণ তথা বাধা বল ক্রিয়া করে। এই যে ধর্ম, অর্থাৎ এর ফলে কি হচ্ছে, একটি স্তরের গতিবেগ বেশি, আরেকটি স্তরের গতিবেগ অপেক্ষাকৃত কম, তার মানে এখানে আপেক্ষিক বেগের সৃষ্টি হচ্ছে। আমরা তো জানি যে সাপেক্ষে কোন বস্তুর সাপেক্ষে কোন স্থির বা গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তু স্থির অবস্থা বা গতিশীল অবস্থা তুলনা করলে সেক্ষেত্রেই আপেক্ষিক কথাটি প্রযোজ্য হয়। তাই এখানেও তরলের বিভিন্ন স্তরগুলো বিভিন্ন গতিতে গতিশীল থাকার কারণে এখানেও আপেক্ষিক বেগ রয়েছে। কিন্তু এই আপেক্ষিক বেগ দুটো তরল স্তরের মধ্যে একটা অপরটার বেগকে কি করতে চায়, কমাতে চায়। অর্থাৎ দ্রুত গতির তরল স্তর কম গতির তরল স্তরের বেগকে বাড়াতে চায়, আর কম গতির তরল স্তর দ্রুত গতির তরল স্তরের বেগটাকে কমাতে চায়। এই যে পরস্পর বিপরীতমুখী একটা বল ক্রিয়া করে, এই বৈশিষ্ট্য বা এই আভ্যন্তরীণ যে বল, বাধা বল তথা সান্দ্র বল বলবো আমরা এটাকে, তার নাম হচ্ছে সান্দ্রতা। তাহলে তরলের সান্দ্রতার ডেফাইনটা কিরকম হচ্ছে, দেখো, প্রবাহিত তরলের দুটি পাশাপাশি স্তরে বেগের পার্থক্য থাকলে প্রবাহিত তরল যে ধর্মের জন্য পাশাপাশি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ হ্রাস করার চেষ্টা করে। তার মানে তরলের বিভিন্ন স্তরের মধ্যে একটা ঘটনা ঘটে, যেটা তরলের একটা বৈশিষ্ট্য, যার ফলে কি হচ্ছে, তরল স্তরগুলো পাশাপাশি যে প্রতিবেশী দুটি
তরল স্তরের মধ্যে আপেক্ষিক বেগের মানটাকে কমাতে চেষ্টা করছে, অর্থাৎ হ্রাস করার চেষ্টা করে, তাকেই তরলের সান্দ্রতা বলা হয়। আমরা এই তরলের এই যে সান্দ্রতা বোঝাতে গিয়ে যে ঘর্ষণ বল তথা অভ্যন্তরীণ যে রোধ, সেটাকে আরো সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য একটা আমরা ঘটনার কথা তুলছি। আমরা তো জানি নলের মধ্যে জল প্রবাহিত হয় বিভিন্ন নলে, যেমন হচ্ছে বাড়িতে ট্যাঙ্কিতেও দেখবে জল যে প্রবাহিত হয় সেই নল, যে অর্থাৎ যে কোনো যাকে আমরা পাইপ বলি। তো সেই নলের মধ্যে আমরা জলটাকে প্রবাহিত হওয়ার ক্ষেত্রে যদি কল্পনা করি, সেই নলের টোটাল জলটাকে কল্পনা করো, অনেকগুলো তরল স্তর রয়েছে। অনেকগুলো তরল স্তর কিরকম না, লম্ব বৃত্তাকার চোঙের মতো ধারণা করো, অর্থাৎ অনেকগুলো যেন ছোট ছোট স্তর নিয়ে গঠিত একটা টোটাল এইরকমই যদি সিলিন্ডার বলবো না, এখানে নলটাকে যদি ভাবি, নলটাকে অনেকগুলো দেখো, নলের একটা মনে করো একটা উপরের অংশ দেখাচ্ছি, এখানে একটা এই যে ছোট গোল বৃত্তাকার দেখাচ্ছে, আরেকটা বৃত্তাকার দেখাচ্ছি, এই একটা বৃত্তাকার, এই একটা বৃত্তাকার, এই একটা বৃত্তাকার। তার মানে এগুলো তরল দ্বারা গঠিত এক একটা লম্ব বৃত্তাকার চোঙের কথা তুলনা করতে পারো, আলোচনার মধ্যে আনতে পারো। যেমন তোমরা লক্ষ্য করবে যে আমার হচ্ছে যে পেঁয়াজের মধ্যে দেখবে কতগুলো আবরণ রয়েছে, গোলাকার গোলাকার আস্তরণ। সেটা যেমন লম্ব বৃত্তাকার চোঙের মতো নয়, একটু গঠনটা আলাদা টাইপের, কিন্তু নলের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি কি না, লম্ব বৃত্তাকার কতগুলো যেন চোঙ রয়েছে, যে চোঙগুলোকে তরল দ্বারা গঠিত ভাবতে পারো। কল্পনা করবে যে তরলের হচ্ছে এখানে নল একটাকে আমরা বিবেচনা করলাম, সেখানে অনেকগুলো তরল স্তর রয়েছে। এখন যে তরল স্তরটা একবারে নলের গায়ে আছে, অর্থাৎ নলের দেওয়ালের গায়ে আছে, ওর বেগ সবচেয়ে কম, প্রায় শূন্যের কাছাকাছি, অর্থাৎ ওই প্রান্তের তরল স্তরের গতিবেগ খুবই কম, সব থেকে কম, তথা প্রায় জিরোর কাছাকাছি। এবং তার থেকে যত দূরে, অর্থাৎ ওর কেন্দ্রের দিকে যত আসছে, অর্থাৎ নলের দেওয়ালের গা থেকে যত এগিয়ে আসছে কেন্দ্রের দিকে, পরপর তরল স্তরে এই তরল স্তরগুলোর বেগ কিন্তু ক্রমশ বাড়বে, অর্থাৎ ক্রমশ বেশি হয়। এবং সব থেকে তরল স্তরের বেগ সর্বাধিক হবে ওর কেন্দ্রের যে তরল স্তরটা রয়েছে, যেটা মনে করো এইটা হচ্ছে কেন্দ্র, অর্থাৎ এই কেন্দ্র বরাবর যে তরল স্তরটা রয়েছে, এটা আমি একে দেখাচ্ছি, দেখো এই তরল স্তরটার বেগ সর্বাধিক, এটা হচ্ছে সর্বোচ্চ বেগে গতিশীল হচ্ছে। তাহলে এখানে আমরা কতগুলো তরল স্তরের যে বেগটা, তার এক একটা তরল চোঙ হিসাবে কল্পনা করছি, এই একটা বড় চোঙ সব থেকে, এটার গতিশীল এই দুই প্রান্তে দেখাচ্ছি। আবার দেখো দ্বিতীয় তরল চোঙের গতিশীলতা এইটা, তৃতীয় স্তরের গতি ঠিক এইটা, চতুর্থ স্তর এইরকম, পঞ্চম স্তর গতিবেগ এইরকম। এখানে আমি টোটাল 5টা স্তর দেখিয়েছি, 1 2 3 4 5, 5টা তরল স্তর দেখিয়েছি, আর কেন্দ্রটাকে নিলে 6টা। তাহলে এইভাবে এদের দিকে কেন যাচ্ছে না, এই যে দুটো পাশাপাশি তরল স্তরের গায়ে গায়ে যাওয়ার সময় একটা কল্পনা করতে হবে, ওদের মধ্যে একটা ঘর্ষণ বল ক্রিয়া করে। সেই ঘর্ষণ বলটা কি হচ্ছে না, ওদের আপেক্ষিক বেগের পরিমাণটাকে কমিয়ে দেয়, অর্থাৎ ওদের গতিশীলতাকে বাধার সৃষ্টি করে। এই ঘটনাটাই হচ্ছে তোমার ঘর্ষণ বলের যে ঘটনাটা বললাম, সেই ঘর্ষণ বলটাই হচ্ছে এখানে হচ্ছে সান্দ্র বল বলে আমরা বিবেচনা করি। তাহলে এখানে যে কথাটি আমি বললাম সেটা এখানে লিখেছি, দেখো তরলের ঘর্ষণ বল বোঝানোর জন্য একটি নলের মধ্যে তরলের প্রবাহ বিবেচনা করা হলো। নলটিকে অসংখ্য সমঅক্ষীয়, অর্থাৎ একই অক্ষ বরাবর, অ্যাক্সিস বরাবর হচ্ছে পাতলা তরল চোঙ বিবেচনা করা হলো। নলের সংলগ্ন তরল চোঙটির গতিবেগ, তরল স্তরের বেগ প্রায় শূন্য, অর্থাৎ এই যে সর্বোচ্চ দূরে যেটা রয়েছে নলের গায়ে বরাবর, দেওয়ালের প্রাচীরের গায়ে বরাবর যে স্তরটি রয়েছে, তার বেগ হচ্ছে শূন্য ধরা হয়েছে এখানে। তাহলে দেখো
প্রায় শূন্য। নলের দেওয়াল থেকে যতই নলের কেন্দ্রের দিকে আসা যায় ততই তরল স্তরের বেগ বাড়তে থাকে এবং কেন্দ্রে এই বেগ সর্বাধিক হয়। তরল স্তরগুলির ঘর্ষণ বলের জন্য বিভিন্ন তরল চোঙের তরল স্তরের বেগ এরূপ পরিবর্তিত হয়। তাহলে এটাই হচ্ছে ঘর্ষণ বল তথা হচ্ছে তরল স্তরের মধ্যে যে অভ্যন্তরীণ রোধ বা বাধা কি করছে না তরল স্তরগুলোর গতিবেগের হচ্ছে পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমার একটি তরল চোঙ দিয়ে আমরা ঘর্ষণ বলের কথা বোঝালাম। এখানে যে অভ্যন্তরীণ ঘর্ষণ বল, তবে সাধারণ ঘর্ষণের থেকে এর ঘর্ষণের একটু তফাৎ রয়েছে, কিছু কিছু মিল রয়েছে। সাধারণ যে ঘর্ষণ তোমরা পড়েছো, হ্যাঁ, সেক্ষেত্রে গতির ক্ষেত্রে তোমরা পড়েছো, সেখানে অবশ্যই কথাগুলোর সঙ্গে আমরা পরে আলোচনা করব যে এর সঙ্গে তার পার্থক্যটা কি। তাহলে দেখো, সান্দ্র বল বা অভ্যন্তরীণ রোধ তথা অভ্যন্তরীণ ঘর্ষণ বল আমরা কাকে বলবো, ডেফিনেশনটার কথা বলছি। যে প্রবাহিত তরলে দুটি পাশাপাশি স্তরে যে একটা স্পর্শক বরাবর ক্রিয়াশীল বল তাদের আপেক্ষিক রোধকে হ্রাস করতে চেষ্টা করে বা হ্রাস করে, তাকেই বলা হচ্ছে সান্দ্র বল বা অভ্যন্তরীণ ঘর্ষণ বল। অর্থাৎ এখানে লিখেছি, প্রবাহিত তরলের পাশাপাশি দুই স্তরের মধ্যে ক্রিয়াশীল যে বল স্তর দুটির আপেক্ষিক বেগ কমাতে চায়। হ্যাঁ, আপেক্ষিক বেগ কমাতে চায় যে বলটা, কোন বলটা না দুটি পাশাপাশি তরল স্তরের মধ্যে যে একটা ক্রিয়াশীল বল রয়েছে সেই বলটাকেই বলা হচ্ছে তার সান্দ্র বল বা অভ্যন্তরীণ ঘর্ষণ বল বলা হয়। এই সান্দ্র বল কিভাবে ক্রিয়া করে না দুটি পাশাপাশি তরল স্তরে স্পর্শতলের স্পর্শকীয় ভাবে, অর্থাৎ স্পর্শতলের সঙ্গে স্পর্শক বরাবর ক্রিয়াশীল হয়ে থাকে। এটা আগেও আলোচনা করেছি আমরা, আবার একবার মনে করে দিলাম। স্পর্শতলের স্পর্শক বরাবর, দুবার লেখা হয়ে গেছে, যে দুটি তরল স্তরের স্পর্শক বরাবর ক্রিয়াশীল হয়। তাহলে দেখো, সান্দ্র বল প্রবাহিত তরলের দুটি পাশাপাশি তরল স্তরে স্পর্শতলের স্পর্শক বরাবর ক্রিয়া করে থাকে। এবার এটা কিসের উপর নির্ভর করে? এই সান্দ্র বল বা অভ্যন্তরীণ ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না প্রথমে তরলের প্রকৃতির উপর। যেমন ধরো, গ্লিসারলের ক্ষেত্রে যে ধরনের ঘর্ষণ বল হবে অনেক বেশি, মানে সান্দ্র বল ক্রিয়া করে। আবার জলের ক্ষেত্রে ঘর্ষণ বলের মান কম হয়। তার মানে কি, তরলের প্রকৃতির উপর নির্ভর করছে, এক একটা তরল কেমন তার উপরে নির্ভর করছে, অর্থাৎ তার গতিশীলতার উপর নির্ভর করছে। সেখান থেকে আমরা দেখতে পাই যে কোনটা বেশি ঘর্ষণ বল রয়েছে, যেখানে গতিশীলতা বেশি যে তরলে তার ঘর্ষণ বলের মান কি কম, আর যে ক্ষেত্রে গতিশীলতা কম, তরলের গতিশীলতা কম, সেক্ষেত্রে ঘর্ষণ বলের মান আমার হচ্ছে বেশি। তার মানে আর কি রয়েছে না স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, অর্থাৎ স্পর্শতলের ক্ষেত্রফল যত বেশি হবে তার হচ্ছে সান্দ্র বলের মান তত বেশি হবে। আর হচ্ছে প্রবাহের লম্ব দিকের দূরত্বের সঙ্গে হচ্ছে পরিবর্তনের বেগের পরিবর্তনের হারের উপর নির্ভর করে, অর্থাৎ যত দূরত্ব বাড়বে তত কিন্তু তার ঘর্ষণ বলের মান বাড়বে। কিরকম না, একটা ধরো তরল যখন প্রবাহিত হচ্ছে, যে লম্ব দিকে কতটা লেন্থ, তার লেন্থের সঙ্গে সঙ্গে কি হচ্ছে না ওই দূরত্বের সঙ্গে বেগের যে পরিবর্তন হারটা হয়, অর্থাৎ বেগটা যত কম বেশি হয় সময়ের সাপেক্ষে, তার সেই পরিবর্তনের হারের উপর নির্ভর করে। তার মানে প্রবাহের লম্ব দিকে দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তনের হারের উপর নির্ভর করে। এই হচ্ছে রাশিগুলো হচ্ছে নির্ভরশীলতা দিক থেকে মাথায় রাখতে হবে। সান্দ্র বল অর্থাৎ তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বল, শুধু তরল কেন, গ্যাসীয় পদার্থ, আমরা তো প্রবাহী পদার্থ নিয়েই আলোচনা করছি, কাজে প্রবাহী পদার্থের যে সান্দ্র বল তথা অভ্যন্তরীণ ঘর্ষণ বল, আর আমরা দুটো বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল, ধরো দুটো কঠিন বস্তুর মধ্যে যে গড়িয়ে চললে তাদের যে স্পর্শতল বরাবর একটা ঘর্ষণ বল ক্রিয়া করে, তার বেগের বাধার সৃষ্টি করে, সেটা তো আমরা আগেই পড়েছি। সেই ঘর্ষণ বলের সঙ্গে এই অভ্যন্তরীণ ঘর্ষণ বলের তফাৎ কি, অর্থাৎ হচ্ছে সান্দ্র বল এবং ঘর্ষণ বলের মধ্যে তফাৎ কি আছে, আবার সাদৃশ্য কি আছে, অর্থাৎ মিল আছে কেন, কোন কোন বিষয়ে, আর কোন কোন ক্ষেত্রে অমিল রয়েছে।
তা সাদৃশ্যের কথাগুলো আমরা এখানে লিখেছি, দেখো এরা উভয়ই, এই দুটো বল, ঘর্ষণ বল এবং সান্দ্র বল, উভয় কি করে গতিকে বাধা দেয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমার সান্দ্র বল প্রবাহী পদার্থের গতিকে বাধার সৃষ্টি করে, আর ঘর্ষণ বলের ক্ষেত্রে কি না দুটি বস্তু, যে গতিশীল বস্তু, একটা গতিশীল বস্তু আরেকটাকে স্পর্শ করে যে গতি সৃষ্টি হয়, তার সেই স্পর্শতলের সঙ্গে যে বাধা হয় তারও বেগটাকে কি হয় কমিয়ে দেয়। তার মানে কি দুটো ক্ষেত্রেই বেগের বেগটাকে বাধা দেয়, গতিকে বাধা দেয়। আর কি না আরেকটা মাথায় রাখতে হবে, আপেক্ষিক গতি থাকলে তবেই কিন্তু ক্রিয়া করে। অর্থাৎ একটা আমি ডাস্টার একটা টেবিলের উপর রেখে দিয়েছি, সেখানে কোনো ঘর্ষণ বলও ক্রিয়া করছে না। আবার একটা স্থির অবস্থায় তরল আবদ্ধ পাত্রে রয়েছে, সেক্ষেত্রে কি হচ্ছে কোনো ঘর্ষণ বল ক্রিয়া করছে না, অর্থাৎ সান্দ্র বল ক্রিয়া করছে না। তার মানে উভয় কিন্তু আপেক্ষিক বেগের উপর নির্ভর করে। তার মানে আপেক্ষিক গতি থাকলে তবে গিয়ে ঘর্ষণ বল ক্রিয়া হয়, না হলে হবে না। অর্থাৎ দুটো স্তরের বেগ যদি সমান হয়ে যায়, অথবা দুটো স্তরই যদি একই ভাবে স্থির থেকে যায়, তাহলে কিন্তু কোনো ক্ষেত্রেই এই সান্দ্র বল ক্রিয়া করবে না। আরেকটা কি না আন্তর আণবিক বলের প্রভাবে উৎপন্ন হয়। অর্থাৎ এখানে আন্তর আণবিক যে আকর্ষণ বলটা রয়েছে তার উপরেই নির্ভর করে কিন্তু এই ঘর্ষণ বলের এবং সান্দ্র বলের সৃষ্টি হয়। এই হচ্ছে সাদৃশ্যতা রয়েছে। তাহলে এগুলো হচ্ছে সাদৃশ্য বা মিল রয়েছে, তিনটা পয়েন্টে আলোচনা করলাম। এরপর দেখো ওদের বৈসাদৃশ্য গুলো কি কি রয়েছে, না হচ্ছে যাকে বলে হচ্ছে অমিল কি কি রয়েছে, পার্থক্য কি কি রয়েছে। না সান্দ্র বল আর ঘর্ষণ বল এখানে দুটো ট্যাবুলেট করে দেখিয়েছি। দেখো হচ্ছে সান্দ্র বল তথা অভ্যন্তরীণ ঘর্ষণ বল যাকে বলা হচ্ছে, এটা দুটো স্তরের স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। অর্থাৎ ক্ষেত্রফল যত বাড়ে সান্দ্র বল তত বাড়ে। তার মানে সান্দ্র বল স্পর্শতলের ক্ষেত্রফলের সমানুপাতিক হয়। সমানুপাতিক মানে কি বাড়লে বাড়ে কমলে কমে। অর্থাৎ ক্ষেত্রফল যত বাড়বে সান্দ্র বলের মান তত বাড়বে, ক্ষেত্রফল কমলে সান্দ্র বল কমবে। এটা একটা বিষয়ের উপর। আর ঘর্ষণ বল কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 2 আরেকটা কি না দুটি তরল স্তরের আপেক্ষিক বেগের উপর নির্ভরশীল। কোনটা? সান্দ্র বল। অর্থাৎ দুটো তরল স্তর যদি গতিশীল হয় উভয়ে, কিন্তু একটা কম গতিতে আর একটা বেশি গতিতে, পাশাপাশি দুটো তরল স্তর, তাকেই বলা হচ্ছে আপেক্ষিক বেগ। তার মানে সেটার উপর নির্ভরশীল। আর এক্ষেত্রে কিন্তু একটা বস্তু যদি স্থির থাকে আর একটা বস্তু গতিশীল হয়, তবেই ঘর্ষণ বল ক্রিয়া করছে। আমরা সেক্ষেত্রে কি আমরা এই দুটি বস্তুর আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। অর্থাৎ ঘর্ষণ বলটা এখানে আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। অর্থাৎ আপেক্ষিক বেগ থাকলে কি না থাকলে তাতে কিছু যায় আসে না, ঘর্ষণ বল সবসময় ক্রিয়া করবে। দুটো বস্তু গতিশীল হোক বা একটা বস্তু স্থির আর একটা গতিশীল হোক, দুই ক্ষেত্রে আমরা হচ্ছে ঘর্ষণ বল দেখতে পাবো। কিন্তু তরল বা প্রবাহী গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সান্দ্র বল তখন দেখতে পাবো না উভয়ে গতিশীল থাকতে হবে। দুটো স্তর পাশাপাশি, দুটো স্তরের উভয়েই গতিশীল থাকতে হবে, কিন্তু একটা স্থির থাকবে আর একটা গতিশীল হবে, তখন কিন্তু হবে না, তখন এই বলটা ক্রিয়া করে না। কেমন? ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয় সান্দ্রতা সম্পর্কীয় কিছু কিছু আইডিয়া আমরা দিচ্ছি। সান্দ্র বল আলোচনা করলাম। এবার দেখো আমরা ঘনত্ব পড়েছি, সান্দ্রতা পড়েছি। আমরা কথায় কথায় বলি যে বস্তু ঘন বেশি তার সান্দ্রতা বেশি। এ কথাটা ঠিক নয় সব সময়। এ কথাটা সার্বিকভাবে সঠিক নয়। অর্থাৎ দুটো পৃথক রাশি, ঘনত্ব এবং পদার্থের ঘনত্ব ও সান্দ্রতা দুটি আলাদা রাশি, আলাদা রাশি। এদের সঙ্গে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আলাদা। কারণ তোমরা ঘনত্ব মানে তো জানো একটা হচ্ছে একক আয়তনে কোন বস্তুর ভরকেই বলা হচ্ছে ঘনত্ব। তার মানে এটা একক আয়তনে ভর। আর সান্দ্রতা একটা কি, এটা হচ্ছে তরলের আপেক্ষিক বেগ কমানোর জন্য যে বৈশিষ্ট্য। অর্থাৎ একটা অভ্যন্তরীণ রোধ তথা সান্দ্র বল ক্রিয়া করবে, তার ফলে হচ্ছে দুটো তরল স্তরের আপেক্ষিক বেগের মান হ্রাস হয়। তাহলে এটা একটা ক্রিয়াশীল বলের বৈশিষ্ট্য। অর্থাৎ তরল
তরল বা হচ্ছে প্রবাহী পদার্থের বৈশিষ্ট্য। আর এটাও একটা বৈশিষ্ট্য হলেও এটা কিন্তু ভর সূচক, একক আয়তনে ভর সূচক রাশি, তার মানে দুটো পৃথক রাশি। তার মানে কোন পদার্থের ঘনত্ব বেশি হলে তার সান্দ্রতা বেশি হবে এমন কথা ঠিক নয়। যে কোনো পদার্থের ঘনত্ব বেশি হলে তার সান্দ্রতা বেশি নাও হতে পারে। তার মানে এর সঙ্গে কোনো ডাইরেক্ট রিলেশন নেই, সরাসরি কোনো সম্পর্ক নেই, তার সান্দ্রতা নাও হতে পারে। যেমন ধরো পারদ, মার্কারি, পারদের ঘনত্ব গ্লিসারিনের ঘনত্বের থেকে বেশি, গ্লিসারিনের ঘনত্ব অপেক্ষা বেশি, কিন্তু সান্দ্রতা এর বিপরীত, অর্থাৎ পারদের সান্দ্রতা কম, পারদের সান্দ্রতা লেস দেন গ্লিসারিনের সান্দ্রতা। পারদের যাকে বলা হচ্ছে সান্দ্রতা কম হচ্ছে, গ্লিসারিনের সান্দ্রতা বেশি হচ্ছে। তার মানে পারদ খুব দ্রুত গতি, অপেক্ষাকৃত বেশি গতিতে প্রবাহিত হয়, গ্লিসারিন কিন্তু ধীর গতিতে প্রবাহিত হয়, এটা আমরা দেখেছি। আর ঘনত্ব দেখো বিপরীত হচ্ছে। কেমন? ঠিক আছে, দেখো তরলের প্রবাহ, এবারে আমরা আলোচনা করছি তরলের প্রবাহটা তথা প্রবাহ বেগ দু রকমের হয়। একটি দুই রকম বলতে একটি শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ এবং আরেকটি অশান্ত প্রবাহ। এই যে দু রকমের প্রবাহ রয়েছে, কখন কেমন ঘটে না, একটা তরল পদার্থ যদি কম বেগে প্রবাহিত হয়, অর্থাৎ তার প্রবাহের হারটা যদি কম হয়, তখনই শান্ত প্রবাহ ঘটে থাকে। আর যদি খুব দ্রুত গতিতে তরলের প্রবাহ দেখা যায়, অর্থাৎ তরলের বেগটা যদি খুব দ্রুতগামী হয়, তখনই কিন্তু এলোমেলো তরলের প্রবাহ হয়, যেটা হচ্ছে অশান্ত প্রবাহ। তো ধারারেখ প্রবাহ কথাটা খুব মনে রাখার বিষয়, যে তরল প্রবাহিত যে তরলের যে প্রবাহ রয়েছে, সেই প্রবাহের মধ্যে তরল কণাগুলো যদি সমবেগে সরল রেখা বরাবর গতিশীল হয়, তার মানে কি তরলের মধ্যে প্রতিটি বিন্দুতে তরল কণা বেগ যদি সময়ের সঙ্গে সঙ্গে স্থির থাকে, একই থাকে, তার মানে সমবেগে যদি গতিশীল থাকে, তখনই সেই ধরনের প্রবাহকে আমরা বলে থাকি তরলের ধারারেখ প্রবাহ। এবং তরল কণাগুলো এই ধারারেখ প্রবাহে যে পথ অতিক্রম করে, যে পথ দিয়ে গতিশীল হয়, সেই পথটাকে আমরা বলে থাকি প্রবাহ রেখা, অর্থাৎ স্ট্রিম লাইন। আর স্ট্রিম লাইন ফ্লো। তাহলে দেখো এখানে আমি ধারারেখ প্রবাহটা যেটা বোঝালাম সেটাই এখানে লিখে রেখেছি। দেখো, যদি তরলের মধ্যে প্রতিটি বিন্দুতে তরল কণা বেগ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে, তার মানে কি সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হয়, তবে তরলটির প্রবাহকে ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন ফ্লো বলা হয়। এবং ধারারেখ প্রবাহে তরল কণা যে পথে চলতে থাকে তাকে প্রবাহ রেখা বলে। এখানে ছবি মধ্যে দেখিয়েছি, দেখো একটা নলের মধ্য দিয়ে তরলের প্রবাহ যখন ধীর গতিতে ঘটে, তখন দেখো তরলের কণাগুলো একটা সারিবদ্ধ হয়ে, অর্থাৎ একটা সরল রেখা বরাবর এখানে গতিশীল হচ্ছে। প্রত্যেকটা বিন্দুতে লক্ষ্য করো, এই যে গতিপথ, এখানে তরলের কণাগুলোকে ড্রপ ড্রপ অর্থাৎ বিন্দু বিন্দু দিয়ে আমি বুঝিয়েছি। সেখানে
লক্ষ্য করবে প্রতিটা বিন্দু একটা লাইন অর্থাৎ একটা যেন সারিবদ্ধভাবে গতিশীল হচ্ছে এবং ঘটনা আগের দিকের তরল কণাটিকে ফলো করছে পিছনের দিকের কণাটি। তার মানে ওর গতিবেগের সমান হচ্ছে এবং পিছনের কণাটারও গতিবেগ একই হচ্ছে। আবার তার পথটাকে অর্থাৎ যে প্রবাহ রেখা বরাবর প্রথম কণাটি সামনের কণাটি গতিশীল, সেই পথ ধরেই পিছনের কণাগুলো গতিশীল হয়। তার মানে একটা ছন্দ রয়েছে। আর এই অবস্থায় এই কণাগুলো একে অপরের সঙ্গে কোনো ধাক্কা ধাক্কি বা সংঘর্ষ ঘটায় না। এইরকমই ঘটনা ঘটলেই আমরা শান্ত প্রবাহ বিষয়টি দেখতে পাবো। তাহলে এটা একটা পাইপের মধ্যে তথা নলের মধ্য দিয়ে জল প্রবাহটা দেখিয়েছি, যে প্রবাহটা জল বলছি তরলের প্রবাহ দেখিয়েছি, যেটা শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ। এখানে ওই কথাটি আবার একটু লিখে রেখেছি, দেখো ধারারেখ প্রবাহের ক্ষেত্রে কোন বিন্দুতে কোন তরল কণা মানে যে কোনো একটা বিন্দুতে তরল কণা তার আগের মানে সামনে অর্থাৎ ওর আগের দিকে যে কণাটা রয়েছে, হ্যাঁ, সেই কণার সামনের কণার বেগ এবং গতিপথকে অনুসরণ করছে। মানে তার বেগ যেমন পিছনের কণাটারও বেগ তেমনি। আবার সামনের কণাটি যে পথে যাচ্ছে পিছনের কণাটিও সেই পথকে অনুসরণ করছে, কিন্তু কোনরূপ নিজেরা ধাক্কাধাক্কি করে না। এটা একটা খুবই বিশেষ ভাবে মনে রাখতে হবে যে এরা কোনো ধাক্কাধাক্কি করবে না। ধাক্কাধাক্কি করলেই তখন কিন্তু গতিপথগুলো এলোমেলো হয়ে যাবে। তাহলে সাধারণত প্রবাহ বেগ কম থাকলে কখন ধারারেখ প্রবাহ হবে না, যদি তরলের প্রবাহের বেগ কম থাকে তাহলে প্রবাহ ধারারেখ বা শান্ত প্রবাহ হয়ে থাকে। কেমন, ঠিক আছে? তাহলে এই বিষয়টা একটা মাথায় রাখতে হবে। আর একটু কথা মাথায় রেখো, ক্রিটিক্যাল ভেলোসিটি মানে সংকট বেগ বা সন্ধি বেগ। এটা কি ধরনের বেগ না, তরল প্রবাহের ক্ষেত্রে হ্যাঁ যে নির্দিষ্ট একটা বেগ থাকে তার হ্যাঁ সেই বেগের মানের থেকে কম বেগে যদি তরল প্রবাহিত হয় তাহলে প্রবাহটা শান্ত প্রবাহ হবে, অর্থাৎ যাকে বলে ধারারেখ প্রবাহ হবে। তখন সেই নির্দিষ্ট বেগটাকে বলা হচ্ছে কি সন্ধিবেগ। তার মানে সন্ধিবেগের উপরে গেলে তখনই কিন্তু অশান্ত প্রবাহ হবে। আর সন্ধিবেগের থেকে নিচের বেগে তথা তার থেকে কম বেগে যদি তরলের প্রবাহ প্রবাহিত হতে থাকে তাহলে কিন্তু সেইটা শান্ত প্রবাহ থাকবে। তাহলে তরল প্রবাহের বেগ যে নির্দিষ্ট একটা বেগের কম হলে প্রবাহটি ধারারেখ হয়। তার মানে ধারারেখ প্রবাহের মানটা কি না সন্ধিবেগের নিচের মান, হ্যাঁ, তার মানে তাকেই সন্ধিবেগ বলা হয়। তার মানে যে নির্দিষ্ট বেগের থেকে কম থাকলে তরলের প্রবাহটা হবে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ হবে, সেই নির্দিষ্ট বেগটাকে বলা হচ্ছে কি সন্ধিবেগ। তার মানে সন্ধিবেগের নিচে শান্ত প্রবাহ হবে বা ধারারেখ প্রবাহ হবে, আর সন্ধিবেগের উপরের বেগে যদি তরল প্রবাহিত হয় তাহলে তরলের সেই বেগটা হবে কি বা প্রবাহটা হবে কি অশান্ত প্রবাহ। তার মানে ক্রিটিক্যাল ভেলোসিটি মেনটেন করছে দুটো দিক, হ্যাঁ, তরলের প্রবাহের দুটো অভিমুখকে নির্ধারণ করছে কখন তরল প্রবাহটা শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ হবে, আবার কখন অশান্ত প্রবাহ হবে। তার মানে তরলের যে বেগটা ক্রিটিক্যাল ভেলোসিটি মানে সন্ধি বেগকে অতিক্রম করে তার থেকে বেশি বেগে থাকবে তখন সেই প্রবাহটা হবে অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট ভেলোসিটি বলা হয়, বা ফ্লো বলা হয়, হ্যাঁ, টার্বুলেন্ট ফ্লো বলতে পারো। আচ্ছা, তরলের বেগ সন্ধি বেগের চেয়ে বেশি হলে কোন বিন্দুতে তরল কণার বেগ এলোমেলো ভাবে সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তার মানে প্রতিটি কণা হ্যাঁ বেগ কিন্তু পৃথক পৃথক হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। একটা নির্দিষ্ট কণার ক্ষেত্রে যদি ধরো কোন একটা তরলের গতিশীল তরল প্রবাহের যে কোনো একটা নির্দিষ্ট কণা, তার সময়ের সঙ্গে সঙ্গে গতিবেগটা পরিবর্তিত হবে এলোমেলো ভাবে, কোনো নির্দিষ্ট নিয়মে চলবে না, এবং তরল কণাগুলি এলোমেলো পথে মানে আঁকা বাঁকা পথে গতিশীল থাকবে, কোনো নির্দিষ্ট সরলরেখির পথে গতিশীল থাকবে না।
তখনই সেই প্রবাহকে বলা হচ্ছে অশান্ত প্রবাহ। তাহলে দেখো, তরল বেগ সন্ধিবেগের চেয়ে বেশি হলে কোন বিন্দুতে তরল কণার বেগ এলোমেলো ভাবে হয়। তাহলে বেগটা কি হচ্ছে এলোমেলো হয়। তার মানে কি না, এলোমেলো ভাবে সময়ের সঙ্গে পরিবর্তিত হবে। তার মানে বেগটা ঘন ঘন পরিবর্তন হবে, কোনো নির্দিষ্ট নিয়মে চলবে না। এলোমেলো ভাবে সময়ের সঙ্গে পরিবর্তিত হয় এবং তরলের কণাগুলি এলোমেলো পথে প্রবাহিত হয়। তরলের এই প্রবাহকে অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো বলা হয়। হ্যাঁ, তাহলে যেমন খুব দ্রুতগামী একটা ট্রেন চলে যাচ্ছে, কেমন, বা আকাশে দেখো উড়োজাহাজটা খুব দ্রুত উড়ে চলে যাচ্ছে, বিমানটা চলে যাচ্ছে, তার পাশ দিয়ে যে বায়ু প্রবাহটা ঘটে সেটা হচ্ছে অশান্ত প্রবাহ। তার মানে সেই ধরনের প্রবাহ হতে পারে। তেমনি ধরো হচ্ছে জলপ্রপাত তোমরা যদি দেখে থাকো, অথবা খরস্রোতা নদীতে যে জলের গতিবেগ, তার মানে যখন খুব জলের প্রবাহটা তীব্র বেগে জল ছোটাছুটি করে তখন কিন্তু অশান্ত প্রবাহ হতে পারে। হ্যাঁ, তখনই যে প্রবাহটা তরলের এই যে জলের প্রবাহটা অশান্ত প্রবাহ। যেমন এখানে ধরো পাইপের মধ্যে দিয়ে একটা জোর গতিতে জল চালনা করা হচ্ছে বা তরল পদার্থকে প্রবাহিত হতে দেওয়া হচ্ছে, তখন জোর গতিতে অর্থাৎ তরলের প্রবাহটা তীব্র বেগে যাওয়ার সময় কি হচ্ছে দেখো, তরলের কণাগুলো এইরকমই বাঁকা আঁকা বাঁকা পথে ছুটে যাচ্ছে, অর্থাৎ এইভাবে প্রবাহিত হচ্ছে। আমরা এখানে আরো একটু বিন্দুতে দেখো, এক একটা তরলের কণার বেগকে কি রকমই পরিবর্তন হয়, এই তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। দেখো, মনে করো এইখানে তরল কণাটা সেটা এইরকমই পথে বেঁকে যাচ্ছে, আবার কোন কণা এই দিকে বেঁকে যাচ্ছে, আবার কোন তরল কণা এই দিকে বেঁকে যাচ্ছে, আবার এই দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ অভিমুখটা তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এইরকমই এলোমেলো ভাবে যাচ্ছে। আর এই হচ্ছে অশান্ত প্রবাহের একটি হচ্ছে বৈশিষ্ট্য ভাবতে পারো, যে অশান্ত প্রবাহ যখন তরল কণাগুলো হতে থাকবে তখন হচ্ছে তরলের এই অশান্ত প্রবাহের কণাগুলোর অভিমুখ এলোমেলো ভাবে পথগুলো পরিবর্তন হয়, তেমনি এলোমেলো ভাবে সময়ের সঙ্গে সঙ্গে তার গতিবেগেরও মানটা পরিবর্তিত হয়। দেখো, আমরা এখন হচ্ছে প্রান্তীয় বেগ, এর পরের যে টপিক প্রান্তীয় বেগ, এটা কি বিষয় বা রাশিটা কি না, যখন কোনো সান্দ্র প্রবাহের মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তু, যদি কোনো পতনশীল বস্তু একটা সান্দ্র পদার্থের মধ্য দিয়ে, যেমন আকাশে হচ্ছে বিমান থেকে প্যারাশুটে করে নামার সময় কি প্রবাহী পদার্থ হচ্ছে সেখানে বায়ু, তার মানে সেই রকমই কোন সান্দ্র প্রবাহের মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির মান নিয়ে নিচে নেমে আসতে থাকে, যে সর্বোচ্চ যে একটা নির্দিষ্ট বেগের মানে নেমে আসে, স্থির মানের একটা বেগ নিয়ে নিচে নেমে আসে, সেই বেগটাকেই বলা হচ্ছে ওই বস্তুর প্রান্তীয় বেগ। তার মানে কোনো সান্দ্র প্রবাহের মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে একটা নির্দিষ্ট সর্বোচ্চ মান বেগটা হবে এবং সেটা স্থির মানে হবে, মানে চেঞ্জ হবে না, সেই বেগটা নিয়ে নিচে নেমে আসতে থাকে, সেই বেগটাকেই আমরা বলছি কি, তাকে ওই বস্তুর প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি আমরা বলে থাকি। এখন এই টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগটি বোঝাবার জন্য আরো একটু আমরা কথা বোঝাচ্ছি, শোনার চেষ্টা করো। যে কথাটা বলছি, যে যখন কোনো বস্তু কোনো সান্দ্র একটা, এখানে আমরা বায়ু দিয়ে উচ্চারণটা করলাম, একটা সান্দ্র তরলের মধ্য দিয়ে হচ্ছে নিচের দিকে যদি পড়তে থাকে, একটা তরল পদার্থের মধ্য দিয়ে সান্দ্র তরল হতে হবে, সেই সান্দ্র তরলের মধ্য দিয়ে যদি একটা কোনো বস্তু কণা নিচের দিকে পড়তে থাকে, তখন ওই বস্তুর সংস্পর্শে থাকা যে তরল, ওর গা বরাবর যে তরলটা থাকে, বস্তুর স্পর্শ থাকা, সেই তরলটাও বস্তুর বেগে নিচের দিকে নামতে থাকবে, তার মানে সমবেগে হচ্ছে নামতে থাকবে। কিন্তু একটা হচ্ছে মাথায় রাখতে হবে, ওই বস্তু থেকে পরের পর দূরের যে তরলগুলো, অর্থাৎ তার পাশাপাশি অন্যান্য যে স্তরগুলো রয়েছে তরলের, সেই স্তরগুলোর কিন্তু বেগ কি হবে, ক্রমশ হ্রাসমান হবে। সেটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম সান্দ্রতা পড়াতে গিয়ে, যে সব থেকে কেন্দ্রের দিকে, অর্থাৎ কেন্দ্রের দিকে হচ্ছে
কি না বেগটা, তরল স্তরের বেগটা সর্বোচ্চ হয়, আর তার থেকে দূরে যত যাবে দূরত্ব যত বাড়বে তাহলে কি হবে না বেগটা কমতে থাকবে। তার মানে ক্রমহ্রাসমান বেগ নিয়ে পাশের তরল স্তরগুলো নামতে থাকবে, এবার চলতে থাকবে। এর ফলে তরলের তাহলে বিভিন্ন স্তরের মধ্যে কি হবে, একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হবে। হ্যাঁ, বিভিন্ন স্তরগুলোর মধ্যে একটা পরস্পরের আপেক্ষিক বেগ, মানে কম বেশি বেগ যেহেতু আছে, একটা আপেক্ষিক বেগের সৃষ্টি হয়। এবার করবে যে মাধ্যমের সান্দ্রতা, মাধ্যমের তো একটা সান্দ্রতা আছে, তার তো একটা ঘর্ষণ বল ক্রিয়া করছে, সেই সান্দ্র বল, তার মানে তার সেই সান্দ্রতা ওই আপেক্ষিক বেগকে, অর্থাৎ তরল স্তরগুলোর যে আপেক্ষিক বেগ তার গতিকে কি করবে, বাধা দেবে। তার মানে একটা বিরুদ্ধ বলের কাজ করবে সান্দ্রতা কারণে। তাহলে বস্তুর বেগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সান্দ্রতাজনিত বিরুদ্ধ বলও বাড়বে, এটাও মাথায় রাখতে হবে। যত নিচের দিকে নামবে তত কি হবে না একটা ত্বরণ বল ক্রিয়া করবে। ত্বরণ মানে গতিবেগ ক্রমশ বৃদ্ধি হবে সময়ের সঙ্গে সঙ্গে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সান্দ্রতাজনিত বিরুদ্ধ বলও সেটাও কিন্তু বাড়তে থাকবে। হ্যাঁ, তো সেটাও একটা বিপরীতমুখী হয়ে বাড়তে থাকবে। আচ্ছা, এইবার যখন এই ঊর্ধ্বমুখী সান্দ্র বলটা কিন্তু ঊর্ধ্বমুখী, আর পতনশীল বস্তুর যে বেগ সেটা কিন্তু হবে নিম্নাভিমুখী। তাহলে এই ঊর্ধ্বমুখী সান্দ্র বল বস্তুর নিম্নাভিমুখী যে ত্বরণ বল, ত্বরণ সৃষ্টিকারী বলে সমান হয়ে যায়। হ্যাঁ, তখন মানে যখন ওই দুটো বেগ, একটা তো বাড়ছে, দুটো বলই বাড়ছে, এটা বাড়তে বাড়তে একটা সময় আসবে এই দুই বিপরীতমুখী বল সমান হয়ে যায়। তখন তাহলে কি হবে না, যেহেতু পরস্পর বিপরীতমুখী এবং সমান হয়, তখন নিট বল কত হবে, 0 হয়ে যাবে। এই ফলটা কি হবে না, বস্তু এরপরে স্থির বেগে মাধ্যমের মধ্য দিয়ে পড়তে থাকে। তার মানে এইভাবে কিন্তু একটা নির্দিষ্ট প্রান্তীয় বেগে বস্তু চলে আসে, অর্থাৎ বস্তুটা প্রান্তীয় বেগে একটা অর্জন করে। এইভাবে প্রান্তীয় বেগ আমরা কল্পনা করতে পারি, মানে ধারণা করতে পারি। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করব। এবার দেখো এই প্রান্তীয় বেগের মান কি কি বিষয়ের উপর নির্ভর করতে পারে না। প্রান্তীয় বেগের মান বস্তুর আকার যত বড় হবে, হ্যাঁ, একটা ছোট বেলুন আর একটা বড় বেলুন মনে করো, দুটো বেলুনের মধ্যে যেটা আকার বড় তার প্রান্তীয় বেগটা বেশি হবে। আর যার সান্দ্রতা, তরলের সান্দ্রতা যদি বেশি হয় তাহলে কিন্তু তোমার প্রান্তীয় বেগের মানটা কমে যাবে। কেমন, তখন ঊর্ধ্বমুখী বেগটা বেড়ে যাবে। তাহলে দেখো, তাহলে কি হবে, প্রান্তীয় বেগের মান কম হবে। আর বস্তুর উপাদানের ঘনত্ব যদি বেশি হয়, তার মানে ভারী হবে বস্তু, তখন কিন্তু প্রান্তীয় বেগের মান বেড়ে যাবে, কারণ ত্বরণের পরিমাণটা তখন বৃদ্ধি পাবে। আচ্ছা, সেই সঙ্গে মাথায় রাখতে হবে যে তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু প্রান্তীয় বেগের মান কমে যাবে। হ্যাঁ, তাহলে এই চারটা বিষয়ের উপর প্রান্তীয় বেগ নির্ভর করছে। বস্তুর আকার বড় হলে বেশি হয়, প্রান্তীয় বেগের মান বেশি হয়। আর প্রান্তীয় বেগের মান তরলের সান্দ্রতা বেশি হলে কম হয়। আর বস্তুর উপাদানের ঘনত্ব বেশি হলে বেশি হয়, তরলের ঘনত্ব বেশি হলে কম হয়। এই চারটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। তাহলে দেখো, এই তোমাদের সান্দ্রতা বিষয় সম্পর্কীয় আলোচনার শেষ কথাটি প্রান্তীয় বেগ দিয়েই শেষ হয়। এছাড়া একটু বাড়তি যারা আগামী দিনে 11-12 সায়েন্স পড়বে তাদের ক্ষেত্রে আরেকটা টার্ম আমি পড়তে বলছি, যদি পারো করে রাখবে, যেমন সান্দ্রতাঙ্ক। অর্থাৎ আমরা তরলের সান্দ্রতার মানটা তো সরাসরি কাউন্ট করতে পারি না, সেইটাকে মানটাকে নির্ণয় করার জন্য একটা রাশি অবধারণা করা হয়েছে সান্দ্রতাঙ্ক। অর্থাৎ এখানে দেখবে এন এর মতো একটা সিম্বল বা চিহ্ন ব্যবহার করা হয়েছে, কিন্তু সামনের দিকটা একটু বড় আছে। লক্ষ্য করবে সামনের দিকের বাহুটা কিন্তু বড়, এটাকে বলা হয় ইটা। হ্যাঁ, ইটা অর্থাৎ সান্দ্রতাঙ্ক। এই ডিফাইনটা কি হয় না, একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তর, মানে কথা বুঝতে পারছে, সেই যে তরল স্তর পরপর আছে। হ্যাঁ, একটা নলের মধ্যে দিয়ে তরল যখন যাচ্ছে, অনেকগুলো তরল চোঙের কথা চিন্তা করি, তো সেই তরল চোঙ অনেকগুলো, মানে কি এক একটা তরল স্তর কল্পনা করেছিলাম। সেই তরল চোঙ রূপী তরল স্তরগুলো
পারস্পরিক দূরত্ব যদি একক না হয়, এই কথাটা বলেছি। তার মানে একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে, হ্যাঁ, তাদের আপেক্ষিক বেগ আছে, মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখার জন্য 1 ইউনিট আপেক্ষিক বেগ বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে, তার মানে তাদের স্পর্শতলের যে ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল তথা কি স্পর্শকীয় বলটা কি সান্দ্র বল, হ্যাঁ, বা ঘর্ষণ বল দরকার হয়, সেই বলকে ওই তরলের সান্দ্রতাঙ্ক বলা হয়। তার একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল দরকার হয়, সেই বলকে ওই তরলের সান্দ্রতাঙ্ক বা ইটা বলা হয়। এর মাত্রাটা পাল্লে করে রাখবে m l -1 t -1, কেমন? আর একক সিজিএস পদ্ধতিতে একক হবে তোমার ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার, পার স্কয়ার সেন্টিমিটার, অর্থাৎ ডাইন সেকেন্ড পার স্কয়ার সেন্টিমিটার বা পয়েজ বলা হয় একে, POIAC, হ্যাঁ, পয়েজ হচ্ছে এসআই এককে হয়ে যাবে, ডাইনের জায়গাটা কি আসবে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, হ্যাঁ, অর্থাৎ এটাকে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। আর তোমরা তো জানো নিউটন পার মিটার স্কয়ারকে পাস্কাল বলা হয়, কাজে পাস্কাল সেকেন্ড বলা হয়, কেমন? পাস্কাল সেকেন্ড 1 পয়েন্ট